নমস্কার প্রত্যেককে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করব। যদিও এই নামে একটা সিনেমাও সম্প্রতি রিলিজ করেছে, তোমরা নিশ্চয়ই জানো, দ্য ডিপ্লোম্যাট। সেটাও একটা ট্রু স্টোরিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। না, আজকে আমরা সেই সিনেমার গল্প বলতে আসিনি, আজকে আমরা গল্প বলতে এসেছি এই ব্যক্তিটা, যার নাম হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর, বা যাকে আমরা চিনি এস জয়শঙ্কর নামে। তো এই ব্যক্তিটা সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের বলতে হয় যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে বলতে পারো দুটো হাত হিসেবে কাজ করে দুজন। একজন হচ্ছেন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল, আর একজন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বর্তমানে, যিনি এস জয়শঙ্কর। তো অজিত দোভাল সম্পর্কে বলতে গেলে শুধু এটুকুই বলবো যে ওনার সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমি করে দিয়েছি, WBPSC ওয়ালার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই আছে। অনেক আগে ভিডিওটা করা আছে, তো যারা এখনো দেখে উঠতে পারোনি তারা ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর যাদের দেখা আছে, তো তারপরে ভারতের দ্বিতীয় হাত, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো, অর্থাৎ কিনা এস জয়শঙ্কর সম্পর্কে আমরা কথা বলবো। কিভাবে এই ব্যক্তির উত্থান, কোথা থেকে উত্থান, আর কোন কোন স্টেজের পরবর্তী ক্ষেত্রে ইনি আজকে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার পোস্টে এসছেন, এবং তার সঙ্গে বিভিন্ন দেশে এনার যে সমস্ত কারনামাগুলো আছে বা ঘটনা যেগুলো আছে, সেগুলো আমরা আজকের এই ভিডিওটায় দেখব। আশা করি খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা, তাই শেষ পর্যন্ত দেখো, মাঝখানে স্কিপ করবে না। আর ভিডিওটা দেখার পর অবশ্যই বলবে কেমন লাগলো। আমি কথা দিয়েছিলাম তোমাদের এস জয়শঙ্কর নিয়ে একটা ভিডিও আনবো। চলো তাহলে শুরু করা যাক জয়শঙ্কর সম্পর্কে ইনফরমেশন। তো ইনফরমেশনে বলতে গেলে প্রথমেই তার সম্পর্কে আমরা জেনে নেব। এস জয়শঙ্কর, যার পুরো নামটা কি না, পুরো নাম হচ্ছে আমাদের সুব্রমণিয়াম জয়শঙ্কর, যাকে আমরা চিনি শুধু জয়শঙ্কর বলে। জন্ম যদি আমরা দেখি না, 1955 দিল্লিতে জন্ম। বাবা কৃষ্ণনাথ স্বামী সুব্রমণিয়াম, যিনি একজন IAS অফিসার, এবং মায়ের নাম হচ্ছে আমাদের সুলোচনা সুব্রমণিয়াম। একজন তামিল ইন্ডিয়ান পরিবারে বলতে পারো কিনা বড় হয়েছেন কে না, আমাদের সুব্রমণিয়াম জয়শঙ্কর। এনার একজন সিস্টার আছেন যার নাম হচ্ছে সুধা সুব্রমণিয়াম, এবং দুই ভাই, একজন ঐতিহাসিক সঞ্জয় সুব্রমণিয়াম, আর একজন IAS অফিসার যিনি কিনা রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি অফ ইন্ডিয়াতে কাজ করেছেন, যার নাম হচ্ছে এস বিজয় কুমার। তার মানে ফ্যামিলিগত দিক থেকে যদি আমরা দেখি, যথেষ্ট শিক্ষিত একটা ফ্যামিলির মধ্যেই কিন্তু বড় হয়েছে কে না, আমাদের বর্তমান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর। কিন্তু জয়শঙ্করের শিক্ষাগত যোগ্যতা কি, বা এনার ডিগ্রিগুলো কি কি আছে যদি আমরা এক ঝলকে দেখি, তাহলে তার স্কুলিং হচ্ছে এয়ারফোর্স স্কুল দিল্লি থেকে ছোটবেলায় পড়াশুনো করেছেন। পরবর্তীকালে মিলিটারি স্কুল ব্যাঙ্গালোর থেকে পড়াশুনো করার পর কেমিস্ট্রিতে ব্যাচেলার ডিগ্রি করে সেন্ট স্টিফেন্স কলেজ থেকে, দিল্লি ইউনিভার্সিটি থেকে তিনি কেমিস্ট্রিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন। পরবর্তী ক্ষেত্রে ইনি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি করেন, এবং তারপর এমফিল এবং তারপর PhD করেন ইন্টারন্যাশনাল রিলেশনের ওপরে JNU থেকে। এবং ইনি স্পেশালাইজড করেন যে পেপারটার উপরে, সেটা ছিল কিনা নিউক্লিয়ার ডিপ্লোমেসি। তাহলে দেখো, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যদি আমরা দেখি কিনা যথেষ্ট পরিমাণে শিক্ষিত হচ্ছে এস জয়শঙ্কর। শুধু কি তাই, ইনি একই সাথে অনেকগুলো ভাষাও বলতে পারেন। তার মধ্যে হচ্ছে রাশিয়ান, ইংলিশ, তামিল, হিন্দি তো আছেই, তার সঙ্গে কনভার্সনাল জাপানিজ, চাইনিজ, অ্যারাবিক, এবং কিছু ক্ষেত্রে হাঙ্গেরিয়ানও ইনি বলতে পারেন। অ্যাজ এ ডিপ্লোম্যাট ইনার প্রথম স্টেজটা যদি আমরা দেখি যে কিভাবে ইনি যাত্রাটা বা জার্নিটা স্টার্ট করেছিলেন, তাহলে বলতে হবে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এক্সাম দিয়ে বলতে পারো ইনি জয়েন করেন কবে না, 1977-এ অ্যাজ আ ইন্ডিয়ান ফরেন সার্ভিস। কি হিসেবে জয়েন করেন না, থার্ড সেক্রেটারি এবং বলতে পারো সেকেন্ড সেক্রেটারি হিসেবে প্রথম দিকে ইনি কিনা বলতে পারো সোভিয়েত ইউনিয়ন মস্কোতে বলতে পারো 1979 থেকে 1981 পর্যন্ত কাজ করেন, এবং কাজ করার সঙ্গে সঙ্গে তিনি সেখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটাও বলতে পারো শিখে নেন। তারপর তিনি দিল্লিতে ফিরে আসেন, এবং গোপাল স্বামী পার্থসারথীর আন্ডারে, যিনি কিনা ছিলেন একজন তৎকালীন ডিপ্লোম্যাট, তার আন্ডারে বলতে পারো কিনা ইন্ডিয়াস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে আমেরিকার সাথে বলতে পারো বা US এর সাথে বিভিন্ন বিষয়ে ডিল করতে থাকেন। 1985 থেকে 1988 পর্যন্ত ইনি ছিলেন প্রথম সেক্রেটারি, কোথায় না, ওয়াশিংটন DC, অর্থাৎ USA তে।
তাহলে প্রথম দিকে কি ছিল না, প্রথম দিকে ইনি যখন বলতে পারো ইন্ডিয়ান ফরেন সার্ভিস জয়েন করেন, সালটা ছিল 1977। প্রথম দিকে 3rd সেক্রেটারি, পরবর্তী ক্ষেত্রে 2nd সেক্রেটারি হিসেবে মস্কোতে ইনি দীর্ঘদিন কাজ করেন, মানে রাশিয়াতে, এবং সেখানেই ইনি রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে নেন। তারপর দিল্লি ফিরে আসার পর ডিপ্লোম্যাট গোপাল স্বামী পার্থসারথীর আন্ডারে বলতে পারো কাজ করতে থাকেন। আমেরিকাস ডিভিশনে বলতে পারো ইনি কাজ করতে থাকেন। এবং শুধু তাই নয়, ইনি ছিলেন বলতে পারো সেই টিমের সদস্য যেখানে কিনা রিসলভ করা হয় দ্য ডিসপিউট ওভার দ্য সাপ্লাই অফ ইউএস নিউক্লিয়ার ফুয়েল থ্রু তারাপুর পাওয়ার স্টেশন ইন ইন্ডিয়া। তাহলে ভারতের তারাপুর পাওয়ার স্টেশনে বলতে পারো ইউএস নিউক্লিয়ার ফুয়েল নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল বা ডিসপিউট ছিল, সেই ডিসপিউটটাকে সলভ করার টিমেও কিন্তু ছিলেন আমাদের এস জয়শঙ্কর। স্টেজ 2 যদি আমরা দেখি এনার অ্যাজ এ ডিপ্লোম্যাট, তাহলে দেখবো 1988 থেকে 1990 পর্যন্ত ইনি শ্রীলঙ্কাতে ফার্স্ট সেক্রেটারি হিসেবে সার্ভ করেন। 1990 থেকে 1993 পর্যন্ত অ্যাজ আ কাউন্সিলর বুদাপেস্টে বলতে পারো ইনি স্পেশাল মিশনে ছিলেন। তারপর তিনি আবার দিল্লিতে ফিরে আসেন, এসে কি না ডিরেক্টর হিসেবে বলতে পারো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে ইস্ট ইউরোপের হয়ে ইনি কাজ শুরু করতে থাকেন। শুধু তাই নয়, ইনি তৎকালীন ভারতের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার প্রেস সেক্রেটারি এবং স্পিচ রাইটার হিসেবেও কাজ করেন। মানে তৎকালীন যে ভারতের রাষ্ট্রপতি ছিল শঙ্কর দয়াল শর্মার কি না স্পিচ লিখে দিতেন হচ্ছেন কে না জয়শঙ্কর। এবং শুধু তাই নয়, প্রেস সেক্রেটারি হিসেবেও ইনি দীর্ঘদিন কাজ করেছেন। 1996 থেকে 2000 সাল পর্যন্ত জয়শঙ্কর ডেপুটি চিফ অফ মিশন অফ ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন টোকিও অর্থাৎ জাপানে কাজ করেছেন। এছাড়া 2000 সালে ইনি চেক রিপাবলিকে ইন্ডিয়াস অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হিসেবেও বলতে পারো কাজ করেছেন। স্টেজ 2 পরে দেখবো স্টেজ 3। 2004 থেকে 2007 পর্যন্ত জয়শঙ্কর জয়েন্ট সেক্রেটারি আমেরিকার রেসপেক্টে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আন্ডারে বলতে পারো কাজ করেন। ইন্ডিয়া ইউএসএ যে সিভিল নিউক্লিয়ার এগ্রিমেন্ট, সেখানেও তিনি বলতে পারো নেগোশিয়েটর হিসেবে ইনভলভ ছিলেন। এছাড়া 2005 সালে নিউ ডিফেন্স ফ্রেমওয়ার্কের বলতে পারো জয়শঙ্কর ইনভলভমেন্ট ছিলেন। এছাড়াও আমেরিকার সঙ্গে 1, 2, 3 যে এগ্রিমেন্টটা হয় ইন্ডিয়ার, সেখানেও বলতে পারো ভারতীয় টিমের সদস্য বা নেগোশিয়েটর হিসেবে বলতে পারো কাজ করেছিলেন কে না জয়শঙ্কর। শুধু তাই নয়, জয়শঙ্কর ভারতের ফরেন সেক্রেটারি 2013তেই হয়ে যেত, কিন্তু তিনি সুজাতা সিং এর কাছে বলতে পারো কি না হেরে যান। এবং সুজাতা সিং যিনি কিনা ভারতবর্ষের তৃতীয় ওম্যান হিসেবে এই কি পোস্টে সার্ভ করতে থাকে। তাহলে অনেক আগেই বলতে পারো কি না জয়শঙ্কর ভারতের কি না ফরেন সেক্রেটারি পদ পেয়ে যেতেন যদি না সুজাতা সিং বলতে পারো মাঝখানে এসে যেত। সুজাতা সিং এসে যাওয়ার ফলে উনি হলেন ভারতবর্ষের তৃতীয় ওম্যান কি না ফরেন সেক্রেটারি। চলে আসো স্টেজ 4 যদি আমরা দেখি, তাহলে ইনি সিঙ্গাপুরে ভারতীয় হাই কমিশনার হিসেবে 2007 থেকে 2009 সাল পর্যন্ত ছিলেন। চায়নাতে বলতে পারো ইন্ডিয়াস লংগেস্ট সার্ভিং অ্যাম্বাসেডর হিসেবে প্রায় 4.5 বছর বলতে পারো ইনি সেখানে কাটিয়েছেন। শুধু তাই নয়, জয়শঙ্কর যে কিনা ইন্ডিয়া চায়নার যে ইকোনমি, ট্রেড এবং কালচারাল রিলেশন, এটাকেও বলতে পারো অনেকটা বুস্ট আপ করেছিল। শুধু তাই নয়, ইন্ডিয়া চায়না যে বর্ডার ডিসপিউট আছে সেটা ম্যানেজ করার দায়িত্বেও ছিল কিন্তু এস জয়শঙ্কর। এরপর জয়শঙ্কর যাকে কিনা অ্যাপয়েন্ট করা হয় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কোথায় না ইউনাইটেড স্টেটসে 2013তে। কার জায়গায় না নিরুপমা রাওয়ের জায়গায় তাকে অ্যাপয়েন্ট করা হয় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কোথায় না আমেরিকাতে। তাহলে আমরা যদি দেখি দেখো মানে সারা বিশ্বের মেন তাবর দেশে কিন্তু বলতে পারো ইনি সফলতার সঙ্গে কিন্তু কাজ করেছেন। একদিনেই বা একবারেই এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্ট্রি পোস্ট কিন্তু পেয়ে যায়নি, যথেষ্ট পরিমাণে বলতে পারো সার্ভিস দেওয়ার পর আজকে হয়তো আমরা তাকে সেই পোস্টে দেখতে পাই। তো সেই পোস্টে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার হওয়ার আগে প্রথমে তিনি ছিলেন কি না ফরেন সেক্রেটারি। 2015 সালে বলতে পারো কি না ভারতের ফরেন সেক্রেটারি হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। আর তার এই অ্যাপয়েন্টমেন্টটা করে কে না আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলতে পারো তাকে এই দায়িত্ব দেয়। কেন দায়িত্ব দেয় না মোদী গভর্নমেন্টের যে সমস্ত ফরেন পলিসি আছে, মোদী গভর্নমেন্টের যে সমস্ত ফরেন পলিসি তৎকালীন সময় ছিল সেটাকে অ্যাগ্রেসিভলি বলতে পারো প্রমোট করছিল কে না এই এস জয়শঙ্কর। ওকে, মোদী গভর্নমেন্টের পলিসি অ্যাগ্রেসিভলি বলতে পারো প্রমোট করছিল কে না এস জয়শঙ্কর, এবং সেই কারণের জন্যই বলতে পারো তাকে কি না এই ফরেন সেক্রেটারি পোস্টে নিয়ে আসা যায়। শুধু তাই নয়, তিনি বলতে পারো বা তার সময়ই বলতে পারো
আমরা দেখতে পাই কিনা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কাজ করার যে পদ্ধতি, সেই কাজ করার পদ্ধতিও পুরোটাই চেঞ্জ হয়ে যায়। মানে এতটাই ট্রান্সফরমেশন ইনি আনেন এনার কাজের মাধ্যমে যে এন্টায়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে কাজকর্ম করবার তরিকা যেটা ছিল, সেই তরিকাটা পুরোটা বলতে পারো চেঞ্জ হয়ে যায়। এনার আমলেই সেই ঘটনাটা ঘটে। এরপর কি না 2019 থেকে এখনো পর্যন্ত বলতে পারো ইনি ভারতবর্ষের মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে কাজ করছেন। ইনি মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স হিসেবে বলতে পারো এই পদে আসেন 2019-এ। প্রথমে 5ই জুলাই 2019-এ ইনি ইলেক্টেড হন অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট। কোথায় না ভারতীয় জনতা পার্টি থেকে, রাজ্যসভা গুজরাট থেকে বলতে পারো তাকে কি না মনোনীত করা হয়। সুষমা স্বরাজের পরে বলতে পারো ইনি সুষমা স্বরাজ যিনি কিনা ছিলেন নরেন্দ্র মোদী গভর্নমেন্টের প্রথম এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার। তারপরে বলতে পারো এই গুরু দায়িত্বটা দেওয়া হয় কাকে না আমাদের এস জয়শঙ্করকে। এবার এস জয়শঙ্কর এই গুরু দায়িত্ব পাওয়ার পরে যে সমস্ত কারনামা করেছেন সেগুলোর দিকে যদি আমরা এক ঝলকে দেখি, তাহলে দেখো রাশিয়া প্রসঙ্গে এনার যে চিন্তা ভাবনা বা এনার চিন্তা ভাবনা মানে ভারতের কি চিন্তা ভাবনা সেটা কিভাবে তুলে ধরেছেন যদি আমরা দেখি। রাশিয়া থেকে তেল কেনা প্রসঙ্গে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারতকে। কেন? রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে, একদিকে যখন সারা ইউরোপ বলতে পারো রাশিয়াকে ওপর স্যাংশন করছে বা রাশিয়াকে ব্রাত্য করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করছে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভালো চোখে প্রথম দিকে নেয়নি, কিন্তু জয়শঙ্কর এই তেল কেনাটাকে বলতে পারো ডিফেন্ড করে এবং তার বক্তব্য ক্লিয়ার কাট ছিল যে আমার যদি পয়সা বা অর্থনৈতিক দিক থেকে আমি যদি লাভবান হই তাহলে আমি কেন নেব না, তোমরা দাও তোমাদের কাছ থেকেও নেব, এরম ব্যাপার নয় যে আমি শুধু রাশিয়ার কাছ থেকে নেব। আমার ইকোনমিকে ডেভেলপ করার ক্ষেত্রে যদি কম দামে আমি তেল পাই তাহলে আমি কেন কিনবো না। যখন তাকে প্রশ্ন করা হয় 2022 সালে বলতে পারো, যখন তাকে প্রশ্ন করা হয় মানে স্লোভাকিয়াতে বলতে পারো এক মিটিংয়ে তাকে প্রশ্ন করা হয় ইন্ডিয়াস অফিসিয়াল পজিশন অন রাশিয়াস ইনভেনশন অফ ইউক্রেন। তাহলে ইউক্রেন যে রাশিয়া যে ইউক্রেনের ওপর অ্যাটাক করেছে এতে ইন্ডিয়ার অফিসিয়াল পজিশনটা কি। যখন তাকে এই প্রশ্নটা করা হয় তিনি দুর্দান্ত একটা উত্তর দেন, যে উত্তরটার কোনো কেউ রিটেলিয়েট করতে পারেনি। তার উত্তরটা কি ছিল দেখো, বলছে ইউরোপ হ্যাজ টু গ্রো আউট অফ দ্য মাইন্ডসেট দ্যাট ইউরোপ প্রবলেম আর দ্য ওয়ার্ল্ড প্রবলেম। তাহলে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যে একটা বলতে পারো সমস্যা রয়েছে বা একটা মাইন্ডসেট বা ব্লকেজ রয়েছে যে ইউরোপের কোনো যদি প্রবলেম হয় সেটা নাকি সারা বিশ্বের প্রবলেম। প্রথমত এই মাইন্ডসেট থেকে ইউরোপকে বেরিয়ে আসতে হবে। বাট দ্য ওয়ার্ল্ড প্রবলেমস আর নট ইউরোপ প্রবলেম। তাহলে ইউরোপের মাইন্ডসেটটা কি না, ইউরোপে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা গোটা বিশ্বের প্রবলেম, কিন্তু গোটা বিশ্বের প্রবলেমটা কখনোই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি বা ইউরোপের প্রবলেম নয়। এই মাইন্ডসেট থেকে প্রথমে কিন্তু ইউরোপকে বেরিয়ে আসতে হবে বলে তার এই উত্তরটা ছিল। এবং তার এই উত্তরটাকে বলতে পারো প্রেসড করেন কে না জার্মান তৎকালীন চ্যান্সেলর ওলাফ স্ক্লজ, যিনি কিনা বলেন যে জয়শঙ্করের এই কথার মধ্যে যুক্তি আছে, হি হ্যাজ আ পয়েন্ট। জার্মানিতে যখন তিনি ভিজিট করছিলেন মিউনিক সিকিউরিটি কনফারেন্সে তিনি এমফাসাইজ করেন যে কেন তিনি এরকম বলেছিলেন। তিনি বিশদে বলেন কি ইউরোপ মাস্ট রেকগনাইজ দ্যাট ইন্ডিয়া ক্যান নট অ্যাডপ্ট দ্য সেম পার্সপেক্টিভ অন রাশিয়া অ্যাজ ইউরোপ ডাজ। তাহলে ইউরোপকে এটা বুঝতে হবে যে ইউরোপ যেভাবে রাশিয়ার পদক্ষেপের ওপর বলতে পারো বিভিন্ন ধরনের রাশিয়া যে সমস্ত কাণ্ড কারখানা করছে বা রাশিয়ার এগেনস্টে যেতে পারে, ইউরোপের মনে হয়েছে ইউরোপ যেতে পারে, কিন্তু ইন্ডিয়া এটা কিন্তু করতে পারে না। তার কারণ ইন্ডিয়ান আইডিওলজি ইউরোপিয়ান আইডিওলজি দুটো সেম নয়। এটাকে বুঝিয়েছেন তিনি ইউরোপ মাস্ট রেকগনাইজ দ্যাট ইন্ডিয়া ক্যান নট অ্যাডপ্ট দ্য সেম পার্সপেক্টিভ অন রাশিয়া অ্যাজ ইউরোপ ডাজ। তার মানে ইউরোপ যেভাবে রাশিয়াকে নিয়ে চিন্তা ভাবনা করছে সেই একই রকম ভাবে চিন্তা ভাবনা ভারত কিন্তু করছে না, এটা ইউরোপকে বুঝতে হবে। তাহলে এখান থেকেই তিনি পরিষ্কার বুঝিয়ে দেন যে ইউরোপিয়ান কান্ট্রি রাশিয়ার সঙ্গে কি চিন্তা ভাবনা করছে সেটা ইন্ডিয়ার কিছু যায় আসে না। ইন্ডিয়া অ্যাজ ইট ইজ নিজের প্রফিট বোঝার জন্য বা ইন্ডিয়া অ্যাজ ইট ইজ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব যেমন আগে ছিল তেমনই থাকবে। পাকিস্তান প্রসঙ্গে দেখো এনার যে চিন্তা ভাবনা সেটা 2023 সালে জয়শঙ্করকে তার কথাবার্তার মাধ্যমে উঠে আসে এক ইন্টারভিউতে ছিল অস্ট্রিয়ান ব্রডকাস্টার
ORF এর, সেখানে তিনি বলেন কি না পাকিস্তানকে তিনি বলেন কি না দ্য এপিক সেন্টার অফ টেররিজম। তাহলে পাকিস্তানকে বলতে পারো দ্য এপিক সেন্টার অফ টেররিজম বলে আখ্যায়িত করে কিনা এস জয়শঙ্কর এক ইন্টারভিউটা ছিল কিসের না অস্ট্রিয়ান ব্রডকাস্টার ORF এ। শুধু তাই নয়, অগাস্ট 2024-এর শেষের দিকে তিনি আরো বলেন দ্য এরা অফ আনইন্টারাপ্টেড ডায়ালগ উইথ পাকিস্তান ইজ ওভার। তাহলে 2024-এর শেষের দিকে পাকিস্তান সম্পর্কে তার আরেকটা বক্তব্য সবার নজর কাড়ে যে এই যে আমরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম সেই সময়টা কিন্তু চলে গেছে, আলোচনা করার সময় কিন্তু চলে গেছে। কেন তিনি বলেছেন হোয়াট আই ডু ওয়ান্ট টু সে ইজ দ্যাট উই আর নট প্যাসিভ অ্যান্ড ওয়েদার ইভেন্ট টেক আ পজিটিভ অর নেগেটিভ ডাইরেকশন ইদার ওয়ে উই উইল রিয়্যাক্ট। তাহলে আমরা প্যাসিভ নয়, ঘটনা যেদিকে গড়াবে সেটা পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, আমরা দুদিকেই রিয়্যাক্ট করব। ওকে, আমরা বলতে পারো কোনো একটা পার্টিকুলার ডিসিশনকে নিয়ে বা একটা মতবাদকে নিয়ে যে এগোবো এরম ব্যাপার নয়। যদি পাকিস্তান আমাদের সাথে পজিটিভলি এগোয় তাহলে আমরা পজিটিভলি এগোবো, যদি আমাদের সাথে নেগেটিভলি এগোয় তাহলে আমরা নেগেটিভলি এগোবো। মানে ইন্ডিয়া এই চিন্তা ভাবনায় চলছে, ওই আগেকার মতো শুধুমাত্র আলাপ আলোচনায় ইন্ডিয়া সে যুগ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে পাকিস্তান প্রসঙ্গে। ইসরায়েল ও হামাস প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, দেখো কি বলছে হামাস বলতে পারো ইসরায়েলের ওপরে 7ই অক্টোবর 2023-এ যে অ্যাটাকটা করেছিল তাকে জয়শঙ্কর কি না টেররিস্ট অ্যাক্ট বলে আখ্যায়িত করেছে। অবশ্যই এটাকে কখনো সাপোর্ট করেনি, কিন্তু তা সত্ত্বেও তিনি এটা বলেছেন প্যালেস্টাইন আর ইসরায়েলের যে ঝামেলা, এই ঝামেলা সলভ করার একটাই উপায় হচ্ছে দুটো দেশের লোকজনকে বা দুটো দেশের প্রতিনিধিকে এক টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে। তিনি বিশ্বাস করেন কি না উই হ্যাভ অলওয়েজ সাপোর্টেড আর নেগোশিয়েটেড টু স্টেট সলিউশন। তাহলে তিনি সবসময় বিশ্বাস করেন যে দুটো দেশের মধ্যে যদি সমস্যা হয় তাহলে দুটো দেশই বসে সেই সমস্যার সমাধান করে নিতে পারে আলোচনার মাধ্যমে। এখানে থার্ড পার্টি ইন্টারফারেন্সের কোনো দরকার পড়ে না। তাহলে এই বক্তব্যের মাধ্যমে তিনি কিন্তু অল ওভার ওয়ার্ল্ডকে আরেকটা মেসেজও দিলেন যে এই যে ধরো ইন্ডিয়া পাকিস্তান সমস্যা, তো এই সমস্যার মধ্যে অনেক সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো মাথা ঘামানোর চেষ্টা করে, নেগোশিয়েট করব বলে, তো সেই জায়গাটাকেও ন্যাসাত করে দিলেন কিন্তু তিনি তার বক্তব্যের মাধ্যমে যে ইন্ডিয়া বিশ্বাস করে কি না দুটো দেশের মধ্যে সমস্যা হতেই পারে, কিন্তু সেই সমস্যার সমাধান দুটো দেশকে বসে শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা উচিত। অন্য কোনো দেশ সেখানে ইন্টারফেয়ার করুক এটা কখনোই উচিত নয়। চীন প্রসঙ্গে তার কি চিন্তা ভাবনা দেখো। চীন প্রসঙ্গে তাকে যখন জিজ্ঞেস করা হয় 2024-এর অক্টোবরে, সেখানে তিনি বলেন দ্য ওভারঅল রিলেশনশিপ উইথ চায়না হ্যাড নট বিন গ্রেট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। তাহলে চীন প্রসঙ্গে তার বক্তব্য ক্লিয়ার কাট ছিল যে ভারত চীন যে সম্পর্ক সেই সম্পর্ক লাস্ট কিছু বছর ধরে ঠিকঠাক করে এগোচ্ছে না। তখন তাকে প্রশ্ন করা হয় তাহলে ভারত এবং চীনের মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক তাতে কি কোনো এফেক্ট পড়বে, সে বিষয়ে তার বক্তব্য ছিল উই আর নট ক্লোজ টু বিজনেস ফ্রম চায়না। তাহলে আমরা চায়নার সাথে বিজনেস বন্ধ করে দেবো তো একবারও বলছি না। আই থিঙ্ক দ্য ইস্যু ইজ হুইচ সেক্টর ডু ইউ বিজনেস অ্যান্ড অন হোয়াট টার্ম ডু ইউ বিজনেস। তাহলে তার বক্তব্য ছিল দেয়ার ইজ নোবডি হু ক্যান সে আই উইল নট ডু বিজনেস উইথ চায়না। তাহলে তার বক্তব্য ছিল যে এমন কেউ নেই যে সে বলবে যে সে চীনের সাথে বিজনেস করতে চায় না, সবাই চায়। কিন্তু খেয়াল রাখতে হবে কোন জায়গাটা না তুমি কোন সেক্টরের জন্য বিজনেস করবে আর কোন টার্মে তুমি বিজনেস করবে, পার্টিকুলার কোন সেক্টরে তুমি বিজনেস করবে আর কোন টার্মে তুমি বিজনেস করবে, মানে কোন শর্তে তুমি বিজনেস করবে। এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে চায়নার সাথে বিজনেস করাতে ভারতের কোনো আপত্তি নেই, পৃথিবীর কোনো দেশের আপত্তি নেই, ভারতেরও এ প্রসঙ্গে আপত্তি নেই। এছাড়া যদি তার কারনামার মধ্যে আমরা আরেকটাও দেখি, সম্প্রতি লন্ডনে তার সিকিউরিটি ব্রিচ হয় এবং বলতে পারো এক বিক্ষোভকারী দল তার গাড়ি বা কনভয়ের সামনে চলে আসে। তো 12ই সেপ্টেম্বর 2024 জয়শঙ্কর ইন্টারাক্টেড উইথ অ্যাম্বাসেডর জিন ডেভিড লেভিট ইন জেনেভা সেন্টার সিকিউরিটি পলিসি। তাহলে 12ই সেপ্টেম্বর 2024-এ জয়শঙ্কর বলতে পারো কি না ইন্টারেক্ট করছিল কার সাথে না জিন ডেভিড লেভিট, একজন রাষ্ট্রদূত, কোথায় না জেনেভা সেন্টার, সেখানে বলতে পারো কিসের উপরে না ফর সিকিউরিটি পলিসি। ডিউরিং দ্য ইন্টারাকশন অ্যাম্বাসেডর লেভিট তাকে স্টার ইন দ্য ওয়ার্ল্ড বলে আখ্যায়িত করে।
স্টার ইন দ্য ওয়ার্ল্ড বলে আখ্যায়িত করে। এবং শুধু তাই নয়, ডিউরিং অ্যান অফিসিয়াল ভিজিট টু লন্ডন ইন মার্চ 2025, 2025 মার্চে যখন তিনি অফিসিয়াল ভিজিটে ছিলেন লন্ডনে, সেখানেই তার কনভয়ের ওপর বলতে পারো অ্যাটাক করার চেষ্টা করা হয় এবং তার সিকিউরিটি ভেঙে সেখানে কিছু লোকজন বলতে পারো ঢুকে পড়ে। পুরস্কারের নিরিখে যদি আমরা দেখি, তাহলে এই ব্যক্তি এত কিছুর পরে বলতে পারো এখনো পর্যন্ত যে পুরস্কারটা সর্বোচ্চ পুরস্কার ভারত সরকার কর্তৃক পেয়েছে, সেই পুরস্কারটার নাম হচ্ছে পদ্মশ্রী পুরস্কার, ইন্ডিয়ার 4th হাইয়েস্ট সিভিলিয়ান অনার। 2019 সালে তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। আর এখনো পর্যন্ত যদি আমরা দেখি, জয়শঙ্করের হাত থেকে যে দুটো বই বেরিয়েছে বা যে দুটো বই তিনি লিখেছেন, তার মধ্যে একটা হচ্ছে দ্য ইন্ডিয়া ওয়ে আর একটা হচ্ছে হোয়াই ভারত ম্যাটার্স। দুটো বই আমরা দেখতে পেয়েছি এস জয়শঙ্করের লেখা বই। হয়তো ভবিষ্যতে আরো নতুন বই আসবে। বলার বক্তব্য একটাই, এই যে এত কিছু আমরা দেখলাম, তো ঠান্ডা মাথায় বলতে পারো ভারতকে বা ভারতের বক্তব্যকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই লোকটার জুড়ি ভার। একদিকে যেমন অজিত দোভাল ন্যাশনাল সিকিউরিটি রেসপেক্টে তার যা বুদ্ধি, সেই বুদ্ধির কাছে আচ্ছা দেশ বলতে পারো হার মানে, আবার ঠিক একই রকম ভারতের যে চিন্তা ভাবনা, ভারতের যে সমস্ত বক্তব্য, সেই বক্তব্যগুলো অল ওভার ওয়ার্ল্ডের কাছে সুন্দরভাবে মেসেজ প্রেজেন্ট করার ক্ষেত্রে এস জয়শঙ্করের বিকল্প কিন্তু এখনো কেউ নেই। এবং তাই জন্যই বলতে পারো আজ কিন্তু সারা বিশ্বে ভারত ইকোনমিক্যালি, ভারত অ্যাডমিনিস্ট্রেটিভের রেসপেক্টে, ভারত তোমার টেরোরিজমের এগেনস্টে যেভাবে এগিয়ে যাচ্ছে বা যেভাবে সামনের দিকে এগোচ্ছে, বিশ্বের তাবড়ো তাবড়ো দেশ সেই জন্যই হয়তো ভারতকে সেলাম করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাও কমেন্ট করে বলবে, আর যদি ঠিকঠাক না লাগে সেটাও কমেন্ট করে বলবে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই, যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো, সাবস্ক্রাইব করে নাও। দেখতে থাকো, সঙ্গে থাকো WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। জয় হিন্দ।